তুমি যদি অনার্সের যে পরীক্ষায় 10 মার্কের বর্ণমূলক প্রশ্নতে 10 নম্বর পেতে চাও, 30 নম্বর ফাটা লিখতে চাও এবং এবং পরীক্ষা এ প্লাস পেতে চাও, আমার মনে হয় এই ভিডিও তোমার জন্য। আমি এই ভিডিওতে তোমাদেরকে পুরো পার্ট বাই পার্ট ভূমিকা কিভাবে লিখবা একদম উদাহরণস্বরূপ বুঝিয়ে দিব, মূল আলোচনা কিভাবে তোমরা লিখবা, দেন তার তোমার পয়েন্টগুলো, দেন উপস্থাপনা, এখানে উপসংহার থেকে শুরু করে এবং গুরুত্বপূর্ণ কিছু তোমাদের টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ কিছু কৌশল থেকে শুরু করে প্রায় 9টা স্লাইড সাজিয়েছি তোমাদের জন্য, সব কিছু বুঝিয়ে দিব। খুব রিসার্চ করা লাগছে আমাদের ভিডিওটার জন্য, কেননা আমি নিজেও বিবিএ করেছি, এমবিএ করেছি, আমরা এই জিনিসগুলো প্রবলেমগুলো ফেস করেছি। তো প্রথমে 1-2 বছর এগুলো বুঝতামই না, রেজাল্ট খুবই খারাপ আসতো। যারা বুঝতো তারা ভালো করেছে, বাট একটা সময় যখন বুঝতে পেরেছি তখন পিছনের সময়গুলো, পিছনের রেজাল্টগুলো তার চেঞ্জ করা সম্ভব হয় না। সো ট্রাই করো এই জিনিসগুলো এখনই শেখার, বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিও। আর সেম রিলেটেড অথবা তোমরা এই ধরনের কোন টপিকে ভিডিও চাও সেটা কমেন্টে আমাদেরকে জানাও, আমরা ট্রাই করবো নেক্সট টাইম সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। আর ইউটিউব ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব ফলো বাটনে ক্লিক করে রাখো এখনই। তো এখানে মূল কথা হচ্ছে যে বর্ণমূলক কোশ্চেন লেখার নিয়মটা আমরা তোমাদেরকে জানাবো। দেখো, ক তোমাদের মার্ক হচ্ছে কত, 3 মার্ক মেবি, আর খতে হচ্ছে তোমার এখানে 5 মার্ক, ওকে। আর রয়েছে তোমার এখানে গ রয়েছে, সো গ হচ্ছে তোমার 10 মার্ক। তো আমরা এই 10 মার্ক নিয়ে মূলত কথা বলছি, বর্ণমূলকটা নিয়ে। ক এবং খ লেখার একটু আলাদা নিয়ম আছে, বাট কত বেসিক্যালি তোমার যা বলছে তাই একটু ব্যাখ্যা করে লিখবা 3 মার্কের জন্য। টোটাল তুমি সময় পাচ্ছ 10টা কোশ্চেনের জন্য 30 মিনিট, তো সেভাবে লিখবা। সো ওভারঅল যদি আমরা এবার একটু আসি বর্ণমূলক কোশ্চেনে তোমরা কিভাবে লিখবে, দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন লেখা আছে যে বেশি নাম্বার পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি বেশি লিখতে হবে না, তুমি একটু গুছিয়ে এবং পরীক্ষকের সুবিধা মতো লিখতে হবে। অর্থাৎ পরীক্ষক যেটা চায়, তুমি যে শিক্ষকের কাছে খাতাটা পাঠাবা, যিনি দেখবে সেকে তুমি তো জানো না, বাট গেস করে তুমি তার মতো করে লিখতে হবে। এবং আমরা বিভিন্ন সময় পরীক্ষার খাতাগুলো যখন অ্যানালাইসিস করেছি, আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে বসে বসে তাদের খাতাগুলো দেখেছি, কে কে ভালো লিখেছে। 5-7টা খাতা শিক্ষকরা আমাদেরকে দেখিয়েছে। সো আমার সিজিপিএ ছিল তোমার অনার্সে ছিল 3 পয়েন্ট হচ্ছে যে তোমার মনে হয় 5.50 আর 3 পয়েন্ট ছিল 5.9 ছিল মাস্টার্সে, এটা ছিল আমার সিজিপিএ, ঠিক আছে। সো আমার মোটামুটি কেটে আমি ট্রাই করেছি বেস্ট লেখার জন্য, যতটুকু পেরেছি নাম্বার এইটাই আসছে। সো আউট অফ 4 এর মধ্যে আমার মনে হয় আমি রেজাল্ট ঠিকঠাক আছে। সো এর থেকে অনেক ভালো রেজাল্ট তোমরা করবে, এটা তোমরা আশা রাখো। এবার যদি আসি যে কীভাবে লিখবা, প্রথমেই আসবে ভূমিকা নিয়ে যদি আমরা প্রথমেই কথা বলি, তোমরা খেয়াল করবা ভূমিকা হচ্ছে 1 মার্কের জন্য ভূমিকা লিখবে। এখন এখানে বলবে মার্ক কেন, মার্ক ইম্পর্টেন্ট, মার্ক ধরে ধরে লিখলে ভূমিকা খারাপ গেল ওই 1 মার্ক মিস যাবে, তোমার জন্য মূল ভার অথবা উপসংহারের জন্য মিস না যায়। তাই ভূমিকা 1 মার্ক লিখবা, 3 থেকে 4 লাইনের বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিবা, সংজ্ঞা বা প্রাসঙ্গিক তথ্য দিয়ে শুরু করবা। কোনো কিছু নিয়ে তোমার চাইছে বর্ণনা, যেমন ধরো না, যদি আমি একটু বুঝাই, যেটা আমি মার্কেটিং স্টুডেন্ট ছিলাম বিবিএর, আমি বুঝালাম যে বাজারজাতকরণের কার্যকরী নিয়ে আলোচনা করো। তো এই রাইট না, এই পয়েন্টে আমরা বাজারজাতকরণ কি সেটা নিয়ে আমরা ভূমিকায় কথা বলবো 3-4 লাইনে, যে এটাকে বাজারজাতকরণ বলে। রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থীরা রাজনীতি নিয়ে কথা বলেছে, তুমি রাজনীতির তত্ত্ব নিয়ে কথা বলেছে, তুমি রাজনীতির তত্ত্বটা কি ওইটা একটু প্রথম দিকে ভূমিকা আলোচনা করবা। কারণ তুমি যদি ডিরেক্টলি তত্ত্বতে চলে যাও, শিক্ষক ভূমিকায় সে তো জানেই না রাজনীতি তত্ত্ব কি, ধরো তাকে তুমি বুঝাচ্ছ। সো এই জায়গায় ফার্স্টেই এই 4-5 লাইনে ট্রাই করবা যে বিষয় এসেছে সেটা নিয়ে তোমাকে বোঝানোর জন্য। দেখো তোমরা এই স্লাইডটা খেয়াল করো, এখানে কি করেছে ভূমিকা, এই যেভাবে ভূমিকা দিবা এটাকে অবশ্যই তোমরা একটু আন্ডারলাইন করবা এবং কালার পেন ইউজ করতে পারো, নীল কলম। দেন তোমরা এখানে সুন্দর করে এই বিষয়টা নিয়ে তোমরা তোমাদের জায়গা থেকে 2 থেকে 3 লাইন বা কোনো ক্ষেত্রে পৃষ্ঠার ক্ষেত্রে হাফ পৃষ্ঠা পর্যন্ত বা হাফ পৃষ্ঠার কমও হইতে পারে, তুমি ভূমিকা ওই সম্পর্কে একটু বুঝাইলা যে এই জিনিসটা নিয়ে আমি যেহেতু লিখতে চাচ্ছি এই জিনিসটা হচ্ছে এইটা, ওকে। এইভাবে তুমি শুরু করবা। দেন পরবর্তী আসবে তোমার মূল আলোচনা 7-8 নাম্বার থাকবে, মানে মূল আলোচনায় তোমাকে সবচেয়ে বেশি নাম্বার এনে দিবে। তাই মূল আলোচনায় কয়েকটা ভাগে বিভক্ত। এক হচ্ছে শিরোনাম বা উপশিরোনামের নাম ব্যবহার করা, সেটা কিরকমের দেখো, এই যে আমি এখানে কি ব্যবহার করেছি, যে বাজারজাতকরণের প্রধান কার্যগুলির নিচে আলোচনা করা হলো, এই যে একটা শিরোনাম বা উপশিরোনাম ব্যবহার করেছি। তো তুমি আগে সবসময়ের জন্য এই জিনিসটা ব্যবহার করবা, সেটা চাইলে শুরুতেও ব্যবহার করতে পারো, শেষেও ব্যবহার করতে পারো, ভূমিকা ব্যবহার করতে পারো। তবে আমার মনে হয় ভূমিকার মতো করে লিখে দেন তুমি এই জিনিসটা লিখবা। দেন এই পরবর্তীতে বলা হয়েছে যে পয়েন্টটাকে লিখো এবং প্রয়োজন হলে চার্ট বা চিত্র বা উদাহরণ বা তথ্য ব্যবহার করো এবং প্রতিটি পয়েন্টে 2-3 লাইন ব্যাখ্যা লেখো। এখানে পয়েন্টটা বোঝো যে পয়েন্টটাকে লেখো, অনেকে কি করে ডিরেক্টলি তোমাকে এই পয়েন্টটা লিখতে বলে, এইভাবে ডিরেক্টলি তুমি ভূমিকা লিখলা, তারপরে ক্রয় লিখলা, ক্রয়ের একটা আলোচনা করলা, তুমি বিক্রয় লিখলা, বিক্রয়ের একটা আলোচনা করলা, এবং তুমি এখানে আন্ডারলাইন করো। এভাবেও তোমরা সেটা লিখতে পারো। তবে আমার কাছে বেস্ট অপশন মনে হয় যে তুমি ভূমিকা লেখার পরে, ধরো তুমি এই যে ভূমিকা লিখলা না, এখানে এই ভূমিকাটা লেখার পরে তারপর নিচের অংশে গিয়ে তুমি ঠিক এইভাবে লিখবা,
ঠিক এইভাবে যে তুমি আগে লিখবে বাজারতকরণের প্রধান কার্যগুলি বা তোমার প্রশ্ন যেটা চেয়েছে সেটা তুমি লিখবা। লেখার পরে তুমি কতগুলো পয়েন্ট আলোচনা করতে চাও বা তুমি কতগুলো পয়েন্ট জানো, সেই পয়েন্টগুলো তুমি এখানে সুন্দর করে 1 2 3 4 করে লিখে দিবা। আমি এখানে ইংলিশ শব্দটা ব্যবহার করেছি, জরুরি না ইংলিশ ব্যবহার করো, বাট ব্যবহার করলে খুব সুন্দর হয় যদি তুমি ওই শব্দের ইংলিশটা জানো। সো তুমি জানলে সেটা ব্যবহার করবে, না জানলে দরকার নেই। শুধুমাত্র ক্রয় লেখো, শুধু বিক্রয়, শুধু পরিবহন, শুধু গণজাতকরণ, প্রমিতকরণ, অর্থসংস্থান, ঝুঁকি, বাজার তথ্য, মোড়কীকরণ, প্রচার বিজ্ঞাপন, এগুলো লিখে দাও। লেখা শেষে তুমি কি করবে দেখো, এখানে মজার কাহিনী আছে। সেটা হচ্ছে তুমি আরো 10টা বা 5টা পয়েন্ট জানো, তুমি কি করো, তুমি পাশে আরো 5টা পয়েন্ট তুমি এখানে লিখে দাও। 11 12 13 14 15। এখন দেখো তুমি পয়েন্ট যখন যেহেতু তুমি লিখছো, উপস্থাপন করছো, সো তুমি পয়েন্টগুলো সবই লিখে ফেলো। তোমার এক্সপ্লেনের জায়গায় তুমি তো 15টা পয়েন্ট এক্সপ্লেন করার মতো টাইমও পাচ্ছ না। সেই জায়গায় লাগলে তুমি পয়েন্ট কম এক্সপ্লেন করো, 2 লাইন 3 লাইন করে যে ব্যাখ্যাটা, সেখানে লাগলে কি তুমি 10টা দাও, 12টা দাও, কিন্তু লেখার বেলায় তুমি 15টা 20টা পর্যন্ত লিখতে পারো আমার কাছে মনে হয়। কারণ তোমার এই পয়েন্টগুলো শিক্ষককে হেল্প করবে তুমি আসলে কতটুকু পারো সেই জিনিসটা বুঝতে, এবং তুমি তথ্যগুলো যে জানো সেটাও তুমি তাকে বুঝাতে পারবা। তো এইভাবে তুমি কি করবা, ভূমিকার পরে সুন্দর করে পয়েন্টগুলো আলাদা করে লিখে ফেলবা। লিখে পরবর্তী তুমি চলে যাবা এবং প্রত্যেকটা নাম্বারিং করতে পারো যদি তুমি অনেকগুলো পয়েন্ট লেখো। আর যদি তুমি কম পয়েন্ট লেখো, পয়েন্টের পরিমাণ কম 6-7টা, তাহলে তুমি এই ধরনের স্টার অথবা এই ধরনের কিছু আছে না, এগুলো ব্যবহার করবা। এতে করে শিক্ষক গুনবে না। কারণ সে তাকায় দেখে 10টা পয়েন্ট লিখছো, বাট দেখা গেলো যে তুমি লিখছো 6টা, তখন দেখবে যে 10 মিনিটের প্রশ্নে এই ছেলেটা 6টা পয়েন্ট লিখছে, হবে না, ওরা নাম্বার কম দিয়ে দেয়। তখন তুমি এই ধরনের স্টারগুলো ব্যবহার করবা। এতে করে শিক্ষক অত গুনতে গেলে তো গুনলো, না গুনলে মোটামুটি বাইচে গেলা। এর পরবর্তীতে এখানে এভাবে তোমরা বিস্তারিত লিখবে এবং এখানে অবশ্যই তোমরা আন্ডারলাইন করবা। এখানে তোমরা কলম দিবে এবং এটাকে নীল কলম দিয়ে লিখবে, লিখে বিস্তারিত লেখার চেষ্টা করবা। বিস্তারিত লেখার ক্ষেত্রে এভাবে তোমরা বিস্তারিত লিখবা। এভাবে যতগুলো পয়েন্ট তুমি জানো বা সময় আছে, তুমি ধরো উপসংহারের জন্য 3-4 মিনিট রেখে বাকি মোটামুটি 15-20 থেকে 25 মিনিট তুমি এই পয়েন্টগুলো লিখতে থাকো। ওকে, এর পরবর্তী চলে যাবা তোমরা কোথায়, পরে যাবা চলে যাবা উপসংহার তোমার জন্য 1 মার্ক রাখবা এবং এই 1 মার্কে তুমি 2-3 লাইনের সারসংক্ষেপ লিখবা এবং গুরুত্ব বা ফলাফল বিশ্লেষণ উল্লেখ করবা যে এইটা ঘটেছে, এইভাবে সমস্যার কথা বললে সমাধান দেখাবা, সমাধানের কথা বললে যে হ্যাঁ এইভাবে সমস্যাগুলো দূর করা যাবে, এভাবে সুন্দর করে লিখবো। যেমন এখানে এই যে উপসংহার, এখানে পয়েন্ট দিয়ে দিবা, এখানে কোলন দিয়ে দিবা। পরিশেষে বলা যায় এই কথাটা সবসময় জন্য ব্যবহার করবা, অথবা সর্বশেষে বলা যায়। এই ধরনের কিছু শব্দ আছে যেটার মাধ্যমে তোমাকে বোঝাবে তুমি এটা ক্লোজ করতে চাচ্ছ। ইন্ট্রো এন্ডিং 2টা পার্টি জরুরি এবং মাঝখানে টপিকটা ইম্পর্টেন্ট। এভাবে সুন্দর করে তুমি তোমার মতো করে এক্সপ্লেন করে দিয়ে যাবে। ওকে, দাড়ি কমার দিকে খেয়াল রাখবা, এভাবে প্রশ্ন লিখবে। এবং এখানে কিছু এক্সট্রা তোমাদেরকে আমি একটু শিখিয়ে দেই, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টে তোমরা এখানে প্রশ্ন বোঝার জন্য 2 মিনিট সময় দিতে পারো। নর্মালি বোঝার জন্য, রাইট, বোঝার জন্যই। অনেকে দেখা যায় কি প্রশ্ন দেখেছে একটা, দেখে পরে তো কমন পড়ছে, লেখা শুরু করো, পরে যাইয়া যখন আবার মূল প্রশ্ন যখন একবার দেখো তখন যে প্রশ্ন তো কমন পড়ে নাই, অন্য একটা কথা এসেছে। তাই আগে সময় নাও, প্রশ্ন পড়ো। 2 মিনিট দরকার নাই, মিনিমাম 1 মিনিট তুমি প্রশ্নটা একটু চোখ বন্ধ করে, চোখ খুলে ওর দিকে তাকাই থাকো যে কি বলেছে প্রশ্নে, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করো। বিশেষ করে যে সকল সাবজেক্টে তোমাদের আবার প্রশ্নগুলো আসে একটু ঘুরে পেঁচে আসে, তারা একটু বোঝার চেষ্টা করবা। এর পরবর্তীতে ভূমিকা 2 থেকে 3 মিনিট লিখবা এবং তোমরা এখানে 20 থেকে 22 মিনিট মূল আলোচনা লিখবা এবং তোমরা 2 মিনিটের মতো উপসংহার লিখবা। আর ট্রাই করবা এখানে 1 মিনিট রিভিশন দেওয়ার জন্য। কারণ দেখো এই যে প্রায় 30টা মিনিট বা 29টা মিনিট তুমি একটা প্রশ্ন লিখছো, ওই 1 মিনিটের রিভিশনের কারণে তোমার সেটা গলদ হয়ে যাইতে পারে। যেমন তোমার পয়েন্টগুলো বানান ভুল হইতে পারে, কারণ পয়েন্টেরই যদি বানান ভুল হয়, উত্তরের মূল টপিকের যদি বানান ভুল হয় আর কিছু থাকে, ওই বানানগুলো চেক করবা। 2-1টা গুরুত্বপূর্ণ লাইন যেগুলো লিখেছো সেগুলোটা চেক করবা আর কি। ওকে, আর এরপর যদি আমরা এখানে কথা বলি, কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের শেয়ার করি। প্রশ্নের কিওয়ার্ড আন্ডারলাইন করা, অর্থাৎ প্রশ্নে কি চেয়েছে সেটা যখন তুমি ভূমিকায় লিখছো অথবা সেটা যখন তুমি ওই যে শিরোনাম হিসেবে লিখছো, ওখানে সবসময় তুমি আন্ডারলাইন করা ট্রাই করবা। এতে করে শিক্ষকের সামনে সেই জিনিসটা পড়বে। দ্বিতীয়ত তোমরা কি করবা, বড় প্যারা না লিখে ছোট ছোট প্যারা লিখবা। অনেকে দেখা যায় যে একটা প্যারা 1 পৃষ্ঠায় 1টা পয়েন্ট লেখো, দরকার নাই, তুমি 1 পৃষ্ঠায় 3টা পয়েন্ট লেখো, বাট পয়েন্টের পরিমাণ বাড়াও, লেখার পরিমাণ বাড়ানো জরুরি না। এখানে শিক্ষক দেখবে কতটুকু উত্তর তুমি অল্পর মধ্যে কতটুকু অ্যান্সার দিতে পারছো। তোমার বকবক শুনতে সে যাবে না বা সে খাতা দেখবে না, সে দেখবে তুমি অল্প সময়, যেহেতু সময় নির্দিষ্ট, তার মধ্যে কতগুলো বেশি পয়েন্ট এবং সুন্দরভাবে উপস্থাপন করছো অল্প কথার মধ্যে। ওকে, তার সাথে এখানে শিরোনাম
শিরোনাম বা উপশিরোনাম ব্যবহার করার বিষয়টা দেখবা, যেটা আমরা একটু তোমাকে দেখাইছিলাম। তার সাথে এখানে গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন করা, কোনো একজন ব্যক্তির গুরুত্বপূর্ণ একটি উক্তি ব্যবহার করছো অথবা কোনো একটি লাইন ব্যবহার করছো যেটা সঙ্গে এসেছে, অথবা কোনো একটি পয়েন্ট যেটা তুমি লিখতে চাচ্ছ সেগুলো আন্ডারলাইন করা ট্রাই করবা তোমরা অল টাইম। প্রয়োজন হলে চিহ্ন বা ফ্লো চার্ট দাও যত পারো। যদি কোনো প্রশ্নের মধ্যে উত্তর হিসেবে ফ্লো চার্ট থাকে, কোনো চিত্র থাকে, ডায়াগ্রাম থাকে, তালিকা থাকে, সেগুলো কি করবা তুমি হচ্ছে যে তুমি ট্রাই করবে সেগুলো উত্তর হিসেবে রাখার জন্য। এতে করে ওইখানে নাম্বার বেশি পাওয়ার পসিবিলিটি তোমার বাড়বে। অপ্রয়োজনীয় গল্প বা মুখস্থ লেখা এড়িয়ে চলার চেষ্টা করো। দেখা যায় অনেকেই ওই তোমার এক্সপ্লেন করতে গিয়ে, পয়েন্ট এক্সপ্লেন করতে গিয়ে বাজে বাজে কথা লেখো, মানে যেটা আসলে বইয়ের সাথে না, যা ইচ্ছা তাই লিখে দাও, দরকার নাই, লাগলে একটু কম লেখো, তাও যেটা উচিত সেটা লেখো। এতে করে তুমি এতক্ষণ যে ভালো লিখেছো, খারাপ একটা কথা বা খারাপ একটা লাইন যেটা আদৌ কোনো ভ্যালিড কিছু না, সেটা তোমার ওই সব ভালো কিছুতে প্রভাব পড়বে। আর হাতের লেখা পরিষ্কার রাখো। হাতের লেখা ভালো না, ভালো দরকার নাই, হাতের লেখা পরিষ্কার রাখো। কেননা এতক্ষণ লেখা, প্রায় ভালো সময় লিখতে হয় 3 ঘন্টা 4 ঘন্টা। সো হাতের লেখা ভালো থাকবে না, প্রথম দিকে 3-4টা প্রশ্ন ভালো থাকবে, এরপর খারাপ হবে। বাট পরিষ্কার রাখো, শিক্ষক যেন তোমার পড়া বুঝতে পারে। যদি সে বুঝতেই না পারে তাহলে কিন্তু আর হইল না। ওকে, তার সাথে সাথে উত্তর যেন প্রশ্নের সাথে সরাসরি সম্পর্কিত হয়, এই বিষয়টা খেয়াল রাখবা। ওকে, আশা করি বুঝতে পারছি, এর থেকে আসলে আর ভালো করে বুঝতে পারছি না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবা এবং এই টিপসগুলো অবশ্যই ফলো করবা, দেখবা ফিডব্যাক কি আসে এবং জানাই আমাদেরকে রেজাল্ট পাওয়ার পরে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।